তৃতীয় তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল ইন্টারসেকশনালিটি। ১৯৮৯ সালে মার্কিন আইনবিদ কিম্বারলে ক্রেন্স এই শব্দটি প্রথম ব্যবহার করেন। ২০১২ সালে ভারতের দিল্লির নির্ভয়া কাণ্ডের পর যে বিশাল গণ আন্দোলন হয়েছিল তা দক্ষিণ এশিয়ায় নারীর নিরাপত্তা নিয়ে রাষ্ট্রকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। নারীবাদের তৃতীয় তরঙ্গ, ভিন্ন ভিন্ন পরিচয় আর লড়াইয়ের গল্প। আগের পর্বগুলোতে আমরা জেনেছি কিভাবে নারীরা ভোটের অধিকার আদায় করেছিলেন এবং কিভাবে ঘর কিংবা কর্মক্ষেত্রের বৈষম্য নিয়ে আওয়াজ তুলেছিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল, সব নারীর সমস্যা কি একই রকম? একজন শিক্ষিত শহরের নারী যে সমস্যার মুখোমুখি হন, একজন গ্রামের শ্রমজীবী নারী কি ঠিক একই সংকটে পড়েন? কিংবা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী বা একজন প্রতিবন্ধী নারীর লড়াই কি একদম এক? এই প্রশ্নগুলো থেকেই ১৯৯০-এর দশকে শুরু হয় নারীবাদের তৃতীয় তরঙ্গ বা থার্ড ওয়েভ ফেমিনিজম। আজকের পর্বে আমরা জানব এই তরঙ্গের বৈচিত্র্যময় সব লড়াইয়ের কথা। তৃতীয় তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল ইন্টারসেকশনালিটি। ১৯৮৯ সালে মার্কিন আইনবিদ কিম্বারলে ক্রেন্স এই শব্দটি প্রথম ব্যবহার করেন। সহজভাবে বললে ইন্টারসেকশনালিটি মানে হলো একজন মানুষের পরিচয় শুধু তার লিঙ্গ দিয়ে নয়, বরং তার ধর্ম, বর্ণ, সামাজিক শ্রেণী, অর্থনৈতিক অবস্থা কিংবা শারীরিক সক্ষমতা দিয়েও বিচার করতে হবে। আগের আন্দোলনগুলো মূলত শ্বেতাঙ্গ বা মধ্যবিত্ত নারীদের কেন্দ্র করেছিল, কিন্তু রেবেকা ওয়াকার, বেল হুকসের মতন চিন্তাবিদদের হাত ধরে তৃতীয় তরঙ্গ বলল নারীবাদ হতে হবে সবার জন্য। এখানে কৃষ্ণাঙ্গ নারী, অভিবাসী নারী, শ্রমিক নারী এবং LGBTQ সম্প্রদায়ের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশ্চাত্যে এই সময়ে নারীরা দাবি তুললেন নারীবাদ কোনো ধরাবাঁধা নিয়ম নয়, বরং এটা যার যার ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা। তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর আইন দাবি করেন। পরবর্তীতে এই ধারারই একটি বড় বিস্ফোরণ ঘটে মিটু আন্দোলনের মাধ্যমে। এই হ্যাশট্যাগটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়, যেখানে হাজার হাজার নারী তাদের সঙ্গে হওয়া যৌন সহিংসতার কথা নির্ভয়ে বলতে শুরু করেন। এর ফলে অনেক দেশে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য নতুন নতুন আইন তৈরি হয়। প্রাচ্যের দেশগুলোতে এই আন্দোলনটির রূপটি ছিল আরও বেশি বাস্তবমুখী। এখানে লড়াইটা ছিল মূলত শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার। ২০১২ সালে ভারতের দিল্লির নির্ভয়া কাণ্ডের পর যে বিশাল গণ আন্দোলন হয়েছিল তা দক্ষিণ এশিয়ায় নারীর নিরাপত্তা নিয়ে রাষ্ট্রকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। আবার অনেক মুসলিম দেশে ইসলামিক ফেমিনিজমের চর্চা শুরু হয়, যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রেখেই নারীর শিক্ষা, সম্পত্তির অধিকার ও সামাজিক সম্মানের দাবি তোলা হয়। বাংলাদেশে এই তৃতীয় তরঙ্গের প্রভাব অত্যন্ত গভীর। ৯০-এর দশকের পর থেকে আমাদের দেশে নারীবাদ আর শুধু গুটি কয়েক মানুষের আলোচনার বিষয় থাকেনি। বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক বা আইন সালিশ কেন্দ্রের মতো সংগঠনগুলো তৃণমূল পর্যায়ে কাজ শুরু করে। গত ৩ দশকে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হলো নারী শিক্ষার ব্যাপক হার বৃদ্ধি। আজকের দিনে স্কুলে বা কলেজে মেয়েদের অংশগ্রহণ কয়েক দশক আগের চেয়ে অনেক বেশি। আরেকটি বড় বিপ্লব ঘটেছে আমাদের তৈরি পোশাক শিল্পে। লাখো লাখো নারী আজ ঘর থেকে বেরিয়ে নিজের আয়ে, নিজের অন্ন বস্ত্রের সংস্থান করছেন। এই অর্থনৈতিক স্বাধীনতা তাদের পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। রাজনীতিতেও বাংলাদেশের অর্জন চোখে পড়ার মতো। আমাদের স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের সংরক্ষিত আসন ও সরাসরি নির্বাচনে অংশগ্রহণ বেড়েছে। 2 নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার এবং সেনাবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নারীদের উচ্চ পর্যায়ের নেতৃত্ব বাংলাদেশের নারী ক্ষমতায়নের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া নারীবাদের নতুন এক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এখন সাইবার হয়রানি, বাল্যবিবাহ কিংবা পারিবারিক সহিংসতার বিরুদ্ধে নারীরা নিমিষেই প্রতিবাদ গড়ে তুলছেন। সবচেয়ে আশার কথা হলো বাংলাদেশের বর্তমান নারী আন্দোলন এখন আরও অন্তর্ভুক্তিমূলক।
এটি এখন শুধু শহরের শিক্ষিত নারীর সমস্যা নয়, বরং পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, চা শ্রমিক নারী কিংবা প্রতিবন্ধী নারীদের অধিকার নিয়েও সোচ্চার। দিন শেষে তৃতীয় তরঙ্গ আমাদের শিখিয়েছে নারীবাদ মানে কোনো নির্দিষ্ট ছাঁচে নিজেকে বন্দি করা নয়, বরং নারীবাদ মানে হলো বৈচিত্র্যকে স্বীকার করা এবং প্রতিটি নারীর নিজস্ব লড়াইকে সম্মান জানানো। মানুষের মর্যাদা ও অধিকারের এই লড়াই আরও বহু পথ পাড়ি দেবে যখন প্রতিটি নারী, সে যেই হোক, যেখানেই থাকুক, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস পাবে। তখনই আমরা পৌঁছাবো সমতার চূড়ান্ত লক্ষ্যে। নারীবাদ নিয়ে আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। আগামী পর্বে আমরা বলবো চতুর্থ তরঙ্গ ও বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো নিয়ে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।